বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ ওয়েব ডিজাইন পরিচিতি এটা দেখব। এই অধ্যায়ে 5টি বিষয় বা টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আছে ওয়েব সম্পর্কে ধারণা, তারপরে ওয়েবসাইট কাঠামো, ওয়েবসাইটের প্রকারভেদ, তারপরে ওয়েবসাইট তৈরির ধাপসমূহ, ওয়েবসাইট পাবলিশ। তুমি আসো ওয়েব কি? ইংরেজি ডিকশনারি খুঁজলে এটার অর্থ পাওয়া যাবে মাকড়সার জাল। কিন্তু আইসিটির ক্ষেত্রে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব বলে। তাহলে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা এই সংজ্ঞাটা লিখলে হবে না, তার দ্বিতীয় সংজ্ঞাটা লিখবা। ওয়েব হলো সারা বিশ্বে ইন্টারনেটে যুক্ত বিভিন্ন সার্ভার সংযুক্ত কতগুলো ওয়েব পেজের একটি সংগ্রহ যা হাইপারলিংকের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। তো এটার মানেটা কি? এই যে এই দেখো, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম সার্ভার আছে, সার্ভারের মধ্যে ওয়েব পেজগুলো আছে। এই ওয়েব পেজগুলো হাইপারলিংকের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। এই পুরো সমগ্র বিশ্বের যত ওয়েব পেজ আছে সবগুলো মিলিয়েই হলো ওয়েব। ঠিক আছে? এটা একটা অনেকটা বইয়ের মতো কল্পনা করতে পারো। একটা বইয়ের মধ্যে অনেকগুলো পৃষ্ঠা থাকে, ঠিক আছে? এই পৃষ্ঠাগুলো মনে করো এক একটা ওয়েব পেজ। আর যে চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার গুলো অনেকগুলো পেজ নিয়ে এক একটা চ্যাপ্টার হয়। এই চ্যাপ্টার গুলো মনে করো ওয়েবসাইট। ঠিক আছে? ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের একটা সমষ্টি যেটা হাইপারলিংকের মাধ্যমে যুক্ত থাকে এবং একটা ডোমেনের অধীনে থাকে। এখানে এটাই বলা হয়েছে। এখন এই যে একটা ওয়েব, পুরো ওয়েবটা একটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে? ওয়েব কমিউনিকেশন সিস্টেম। এটার মধ্যে আমরা তথ্য আদান প্রদান করতেছি, বিভিন্ন ধরনের সার্ভিস নিচ্ছি। তো এই যে ওয়েব সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে 4টা উপাদান আছে: ওয়েব পেজ, ওয়েব ব্রাউজার, ইউআরএল, আর হলো ওয়েবসাইট বা ওয়েব সার্ভার। এই যে 4টা উপাদানের একটা উপাদান না থাকলেও, যদি একটা অ্যাবসেন্ট থাকে, তাহলে আমরা এইটা দিয়ে কমিউনিকেট করতে পারবো না। মনে করো তোমার কম্পিউটার ওয়েব ব্রাউজার আছে, তুমি ইউআরএল জানো, হ্যাঁ, মনে করো আমি গুগলের জানি, কিন্তু আবার ওয়েবসাইটটাও সার্ভারও আছে, কিন্তু গুগলের ওয়েব ওয়েব পেজটা সামহাউ মিসিং হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, হ্যাকাররা ডিলিট করে ফেলছে, তাহলে দেখতে পাবো না, তাই না? আবার সব কিছু আছে, তোমার কম্পিউটার ওয়েব ব্রাউজারটা নাই, তাইলেও তুমি দেখতে পারবে না। আবার সব আছে, তুমি ইউআরএল জানো না, ঠিকানা জানো, google.com এটা তুমি জানো না, গুগলের ইয়েটা কি, অ্যাড্রেসটা কি, তাহলেও তুমি দেখতে পাচ্ছ না। আবার সবকিছু ঠিক আছে, এখানে ওয়েবসাইট বা সার্ভার ডাউন হয়ে গেছে, তখনও আমরা দেখতে পাবো না। যেমন কিছুদিন আগে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছিল, কেউ ফেসবুক ইউজ করতে পারে নাই, তাই না? তার মানে এই যে চারটা উপাদান, চারটা উপাদানের একটা উপাদান অ্যাবসেন্ট থাকলেই আমরা এই সিস্টেমের মাধ্যমে কমিউনিকেট করতে পারবো না। তাহলে এই 4টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো ওয়েব পেজ কি। এখন এই যে 4টা উপাদান প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমাদেরকে জানতে হবে। এখান থেকে ওই তোমার সিকিউ, তারপরে এটা কি বলে, অনুধাবনমূলক প্রশ্ন, সংজ্ঞা, এগুলো আসে আর কি। তাহলে প্রথমে আসো ওয়েব পেজ কি, এটা দেখি। ওয়েব পেজ, এটা তো আমরা সবাই জানি যে ইয়াহুর ওয়েব পেজ, গুগলের ওয়েব পেজ, ফেসবুকের ওয়েব পেজ, তাই না? এখন এটা সংজ্ঞা কি? সাধারণভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এক একটা পেজ হলো ওয়েব পেজ। এই সংজ্ঞা লিখলে হবে না, লিখবো কোনটা? নিচেরটা। ওয়েব পেজ হচ্ছে এইচটিএমএল ভাষায় তৈরি একটি হাইপারটেক্সট ডকুমেন্ট যার মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস ও মাল্টিমিডিয়া তথ্য ইত্যাদি প্রদান করা হয়। হ্যাঁ, ঠিক আছে? এইরকম এক বা একাধিক হাইপারলিংক ওয়েব পেজ নিয়ে গঠিত হয় ওয়েবসাইট, যা একটি ডোমেনের অধীনে থাকে। মানে একটা ডোমেনের অধীনে থাকতে হবে। ওই যে আমি চ্যাপ্টারের কথা বললাম, অনেকটা চ্যাপ্টারের, মানে একটা বইয়ের মধ্যে যে চ্যাপ্টার গুলো থাকে, চ্যাপ্টার গুলোর মধ্যে অনেকগুলো পেজ থাকে, তাই না? ওই পেজগুলো কি ওই চ্যাপ্টারের আন্ডারে, তখন এটাকে আমরা বলতেছি চ্যাপ্টার। ঠিক এরকম এখানে অনেকগুলো ওয়েব পেজ যেগুলো একটা ডোমেনের অধীনে থাকবে, সেটা হলো একটা ওয়েবসাইট। এবং এই পেজগুলা হাইপারলিংকের মাধ্যমে নিজেদের মধ্যে যুক্ত থাকবে। বোঝা গেল? এইরকম অনেক ওয়েবসাইট, মিলেই হলো ওয়েব। ঠিক আছে? আর ওয়েবের ভিতরে অনেক ওয়েব পেজ থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অনেকগুলো মানে ওয়েব পেজ নিয়ে হলো ওয়েব। মানে মানে সারা বিশ্বের সকল ওয়েব পেজ নিয়েই হলো ওয়েব আর কি। আর সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা হলো সার্চিং সফটওয়্যার টুল সমৃদ্ধ ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন বলে।
তো এইগুলো থেকে সংজ্ঞাগুলো আসবে, সার্চ ইঞ্জিন কি, তারপরে তোমার ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি। আর অনুধাবনমূলক প্রশ্ন আসে এরকম যে ওয়েব পেজের সাথে ওয়েব ব্রাউজারের সম্পর্ক কি, তারপরে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, এইরকম প্রশ্ন আসে। এইগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে। এগুলো নিয়ে একটু পরে আলোচনা করি, আগে এগুলো শেষ করে নিই। তো সার্চ ইঞ্জিন আর ওয়েব পেজ এক না, এগুলো আমরা একটু আরো ডিটেলস একটু পরে আলোচনা করি। আগে একটু মানে যা সংজ্ঞাগুলো দেখে নিলাম। তারপর আসো ওয়েব পেজের বিভিন্ন অংশ। ওয়েব পেজের মধ্যে 6টা অংশ থাকে মোটামুটি, আর কি কম বেশি থাকতে পারে, মোটামুটি 6টা। একটা নম্বর হলো টাইটেল, এই যেরকম আমাদের কলেজের এটা কি বলে স্ট্যাটিক ওয়েব পেজ, যেটা আগে ছিল এখন তো ডাইনামিক হয়ে গেছে। তো এটার মধ্যে যে টাইটেল ছিল, মানে টাইটেল সব প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়েব পেজে তাদের টাইটেল থাকে, তাই না? এরকম এসএজিসি টাইটেল। তারপরে স্লোগান থাকে, এখানে আমাদের স্লোগান, হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও, স্লোগান। তারপরে নেভিগেশন মেনু, এটার মধ্যে দিয়ে আমরা ওই ওয়েবসাইটের অন্যান্য পেজগুলোতে নেভিগেট করতে হবে। তারপর ব্যানার ইমেজ থাকে, লোগো থাকে আর কি, ব্যানার ইমেজ। তারপরে বিষয়বস্তু ইমেজ থাকবে, লেখালেখি থাকবে এখানে, সেগুলো স্ক্রল করে নিচে যাওয়া যাবে। এগুলো ফুটার থাকে, এই ফুটারের মধ্যে কি থাকে, ভিজিটরের সংখ্যা, হ্যাঁ, তারপরে কারা তৈরি করছে, এসব ইনফরমেশন ফুটারের মধ্যে থাকে। এই মোটামুটি ওয়েব পেজের 6টা অংশ। তারপরে এটা গেল ওয়েব ব্রাউজার, ঠিক আছে? এই পর্যন্ত মানে এই পর্যন্ত গেল ওয়েব। এরপরে আছে ওয়েব ব্রাউজার, ঠিক আছে? ওয়েব ব্রাউজার কি, এটা মনে হয় ইয়েতে আসছিল, তাই না, সিটিতে? তাহলে ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ওয়েব পেজ প্রদর্শন করে ব্যবহারকারীকে নেভিগেশন সুবিধা দেয়। নেভিগেশন মানে কি, ওই ওয়েবসাইটে আর বিভিন্ন পেজে আমরা কি করব, ট্রাভার্স করবো আর কি, ভ্রমণ করব, যাব, গিয়ে দেখবো ওখানে কি কি আছে, এগুলো নেভিগেশন। আর ব্রাউজিং মানে কি, ব্রাউজিং মানে হলো ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আমরা ঘুরে বেড়াবো, এটা ব্রাউজিং। বা বিভিন্ন রিসোর্স আমরা খুঁজে বেড়াবো, এগুলো হলো ব্রাউজিং বা সার্ফিং। আর নেভিগেশন হলো একটা ওয়েবসাইটের ভিতরে আমরা ঘোরাঘুরি করব, সেটা নেভিগেশন। বুঝা গেল তো, নেভিগেশন আর ব্রাউজিং। তো ব্রাউজার সফটওয়্যার বিভিন্ন রকম সফটওয়্যার আছে, যেমন ধরো ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, এরকম। তো মোটামুটি এইগুলো হলো জনপ্রিয় কয়েকটা নাম মনে রাখলে হবে, এখান থেকে এমসিকিউ থাকতে পারে। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়, বা নিচের কোনটি ওয়েব ব্রাউজার, এরকম আর কি। তাহলে কিছু এই উদাহরণ মনে রাখলেই হয়ে গেল। এটার মধ্যে থেকে আর তেমন কিছু নাই। এখন বলা হয়েছিল ওয়েব ব্রাউজার আর কি সার্চ ইঞ্জিন এক নয়, তাই না? আমরা একটা বললাম, জি স্যার। এই ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। তাহলে এটার ব্যাখ্যা কি হবে? আমাদের মোটামুটি 3টা বাক্য লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আইডেন্টিফিকেশন কি হবে? সার্চ স্যার ইঞ্জিন, সংজ্ঞা তো ফার্স্টে দিতে হবে। স্যার সংজ্ঞা ফার্স্টে দিব না না, যে ওয়েব সংজ্ঞা দিবে না, ব্রাউজার সংজ্ঞা দিবে কারণটা হলো ব্যাখ্যার ভিতরে। প্রথমে আইডেন্টিফিকেশন বলবা, সার্চ ইঞ্জিন একটি সফটওয়্যার টুল, আর ওয়েব ব্রাউজার হলো তোমার একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার। হ্যাঁ, এইটা হলো প্রথমে দিবা, তারপরে তারপর এটার হচ্ছে কর্মকাণ্ডগুলো ব্রাউজার দিবা। হচ্ছে পেজ প্রদর্শন আর নেভিগেশন সুবিধা প্রদান করে। আর হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ধরনের অডিও, ভিডিও, তারপর ওয়েবসাইটের কন্টেন্ট, এগুলো হচ্ছে সার্চ করা যায়। হ্যাঁ, সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা যদি ইউআরএল জানা না থাকে, তাহলে আমরা ওটা ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে ওয়েব পেজ সহ বিভিন্ন রিসোর্স, যেমন ধরো ছবি, অডিও, ভিডিও, যদি তুমি বললা, এগুলো আমরা সার্চ করতে পারবো ইন্টারনেট থেকে। আর ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমাদের যদি ইউআরএল জানা থাকে, মানে ওয়েব পেজের ঠিকানা জানা থাকে, তাহলে ইউআরএল ব্যবহার করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটকে খুঁজে বের করে তা প্রদর্শন করা যায়। আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইউআরএল জানা না থাকলে আমরা সার্চ ইঞ্জিন ইউজ করি, তাই না? মনে করো আমার একটা কন্টেন্ট দরকার, কিন্তু কোন ওয়েবসাইটে আছে আমার জানা নাই, তখন আমরা সার্চ ইঞ্জিন ব্যবহার করে বিভিন্ন শব্দ, বাক্য বা ওয়েবের কন্টেন্টের শিরোনাম ব্যবহার করে আমরা ওই তথ্য খুঁজে বের করতে পারি। তো সার্চ ইঞ্জিন কি করে, সার্চ ইঞ্জিন আমরা যে সমস্ত শব্দ, বাক্য বা ওয়েবসাইটের বা কন্টেন্ট শিরোনাম দিব, সেই অনুযায়ী
ওয়েবসাইট খুঁজে বের করে তার একটা তালিকা আমাদেরকে প্রদর্শন করবে। বুঝতে পারছো তো? মনে করো আমার দরকার কি বলবো, ফ্লাওয়ার সম্পর্কে জানা দরকার। কোন ওয়েবসাইটে ফ্লাওয়ার সম্পর্কে বলা আছে আমার জানা নাই, ঠিকানা জানা নাই। আমি কি করব, সার্চ ইঞ্জিনে ফ্লাওয়ার লিখে সার্চ দিব, দিলে পরে অনেক ওয়েবসাইটের ঠিকানা সহ আমাকে একটা লিস্ট দেখাবে। ও কিন্তু ওয়েবসাইট দেখাবে না, লিস্ট দেখাবে। আর ওয়েব ব্রাউজার কি করবে, আমার যদি ঠিকানা জানা থাকে, স্পেসিফিক অ্যাড্রেস ব্যবহার করে আমি ডাইরেক্ট ওই ওয়েবসাইট খুঁজে বের করে সেটা আমি দেখতে পারবো এবং ওখানে অ্যাক্সেস করতে পারবো। বুঝা গেল তো পার্থক্যটা নাকি? স্যার ইয়েস স্যার। তাহলে এই জিনিসগুলো লিখতে হবে, জাস্ট 3টা বাক্য লিখে দিলেই হলো। আমি যেগুলো বললাম যে ওয়েব ব্রাউজারের মানে ইয়েটা কি, কাজটা কি, নির্দিষ্ট ইউআরএল ব্যবহার করে নির্দিষ্ট ওয়েবসাইটকে খুঁজে বের করে তা প্রদর্শন করা। বুঝছো? আর সার্চ ইঞ্জিনের কাজ কি, ইউআরএল জানা না থাকলে তখন শব্দ বাক্য কন্ডিশনার ব্যবহার করে কিছু ওয়েবসাইট খুঁজে বের করে তার লিস্ট ব্যবহারকারীকে প্রদান করা। এই হলো সার্চ সার্চ ইঞ্জিনের কাজ। ইঞ্জিন। ঠিক আছে? ওইখান থেকে আমরা ওই লিস্ট থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ওয়েব পেজে যেতে পারি, কিন্তু সার্চ ইঞ্জিন কিন্তু ওয়েবসাইট প্রদর্শন করে না। ঠিক আছে? আর ওয়েব ব্রাউজার কি করে, ওয়েবসাইট প্রদর্শন করে। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম, এই দুইটাই পার্থক্য। ঠিক আছে? পার্থক্য মানে হলো ওই যে ব্যাখ্যা আর কি, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। এটা কিন্তু এভাবে আসতে পারে, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এর মধ্যে পার্থক্য কি, একই মানে একই ইয়ে, কিন্তু উত্তর শুধু 1 2 আকারে লিখবা আর এইভাবে আসলে প্যারা আকারে লিখবা। এই আচ্ছা গেল। তারপরে আছে ওয়েব পেজের সাথে ওয়েব ব্রাউজারের সম্পর্ক কি। তাহলে ওয়েব ব্রাউজার তো জানলাম, তো ওয়েব ব্রাউজার কি করে, এটাই তো সম্পর্ক। ব্রাউজার কি করে, ব্রাউজার ব্যবহারকে ওয়েবসাইট নেভিগেশন সুবিধা প্রদান করে। আর কি করে, ওয়েব ডকুমেন্টকে অনুবাদ করে সেই অনুযায়ী ওয়েবসাইটকে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। আমরা ওই যে কালকে আমরা ইয়ে করলাম না, HTML, জি স্যার। এটা হলো HTML ডকুমেন্ট তৈরি করছি। এইটাকে আমরা যখন রান করি তখন ওয়েব পেজ ব্রাউজার কি করে সেই অনুযায়ী আমাকে কি বলে দেখাচ্ছে। আমি একটা লিস্ট তৈরি করলাম কোড দিয়ে, আর ব্রাউজার কি করতেছে সেটা অনুবাদ করে আমাকে লিস্ট দেখাচ্ছে। তাহলে এই দুইটা কাজ করতেছে। আরেকটা কাজ আছে একটু পরে বলবো আর কি। তাহলে দুইটা কাজ, একটা হলো HTML ডকুমেন্টকে অনুবাদ করে সেই অনুযায়ী ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে ব্যবহারের সামনে উপস্থাপন করে, আরেকটা হলো ব্যবহারকারীকে ওয়েবসাইট নেভিগেশন সুবিধা প্রদান করে। এই যে সামনেই আছে সংজ্ঞার মধ্যেই, এই যে ওয়েব পেজ প্রদর্শন করে আর কি নেভিগেশন সুবিধা প্রদান, দুইটা কাজ। আরেকটা কাজ আছে সেটা একটু পরে আসি, এইখানে আছে এগুলা। ওইটু ক্লিয়ার তো নাকি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এইটা দেখো ইউআরএল। তাহলে আমরা দুইটা টপিক চলে গেছে। দেখো আমাদের ওয়েবসাইট ইয়ে ছিল এই যে ওয়েব পেজ, ওয়েব ব্রাউজার। ঠিক আছে? এখন আসতেছি আমরা 3 নাম্বার উপাদানে, ইউআরএল। ঠিক আছে? এখানে আমরা দেখি ইউআরএল, এই যে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এইটা মনে রাখা লাগবে, এখান থেকে এমসিকিউ দেয়। ঠিক আছে? ইউআরএল এর পূর্ণরূপ কি, তখন এখান থেকে এটা বিভিন্ন ভাবে দিতে পারে আর কি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম লোকেশন, এরকম বিভিন্ন ভাবে ঘুরায় ফিরে দিবে। আমাদেরটা কি হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে? তাহলে ইউআরএলটা কি, ইউআরএল হচ্ছে ওয়েব পেজের ইউনিক ঠিকানা যা ব্যবহার করে ব্রাউজার ইন্টারনেটের জফলা বেশি আসছে ওয়েব পেজকে চিহ্নিত করে। তাহলে এইখানে দেখো www.bonnyhill.net, এটা হচ্ছে ইউআরএল। এই যে অ্যাড্রেস বারে আমরা যেটা লিখি সেটা হলো ইউআরএল। এটার 4টা অংশ, এই যে প্রোটোকল, ডোমেইন নেম, ফোল্ডার নাম, ফাইলের নাম। এটা আবার একটু এই যে প্রোটোকল, প্রোটোকলটা কি, প্রোটোকল হলো একটা সফটওয়্যার যেটা কমিউনিকেশনের জন্য রুলস গুলো প্রদান করে। ঠিক আছে? এরকম বিভিন্ন রকম
প্রোটোকল আছে, এফটিপি প্রোটোকল, এইচটিটিপি, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম প্রোটোকল 258 নম্বর পৃষ্ঠায় পাবা। ঠিক আছে, ওখানে অনেকগুলো দেওয়া আছে, এইচটিটিপি, এইচটিটিপিএস, মেইল টু, এফটিপি, এগুলো আছে এইচটিটি মানে প্রোটোকল হিসেবে। তবে এখান থেকে এটা আসে এইচটিটিপি কি সংজ্ঞা চায়। 2019 সালে সম্ভবত আসছিল, না এফটিপি কি আসছিল, এফটিপি। ঠিক আছে, তাহলে এইচটিটিপি কি এটাও আসতে পারে। তাহলে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, এগুলো যে 258 নম্বর পৃষ্ঠায় পাবা, এগুলো খেয়াল রাখতে হবে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, এগুলো লিখে দিবা যদি আসে। এইচটিটিপি কি বলবো, এটা একটা প্রোটোকল যার পূর্ণরূপ হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর মধ্যে কমিউনিকেশনের জন্য রুলস গুলো প্রদান করা থাকে। বাস এইটুকু লিখে দিলেই হয়ে গেল। তারপরে আসে ডোমেইন নেম। এটা আমরা কোন পর্যন্ত গেলাম, এই প্রোটোকল, তারপরে ডোমেইন নেম। এটা ডোমেইন নেমের মধ্যে কি আছে? ডোমেইন নেম হলো কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসের পরিবর্তে ব্যবহৃত ইউনিক নাম। মানে আইপি অ্যাড্রেস কি, তাহলে আইপি অ্যাড্রেস কি সেটা একটু পরে আমরা দেখি, আগে ডোমেইন নেম কি সেটা দেখে নিই। তাহলে আইপি অ্যাড্রেসটার পরিবর্তে তোমার যে নাম ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে ডোমেইন নেম, তাই তো? এখন জি ডোমেইন স্যার। নেম, ডোমেইন নেম দেখো এই যে এখানে আছে, এই যে yahoo.com, এটা হলো ডোমেইন নেম। তার আইপি অ্যাড্রেস হলো যে এখানে 98 দশমিক কি কি লেখা আছে এরকম। তাই এটা আইপি অ্যাড্রেস, এটার পরিবর্তে আমরা এইরকম নাম ব্যবহার করি। এই যে নিচের টেবিলে দেখা যাচ্ছে না, দেখতে পাইতেছো তো নাকি? এই যে ইয়েস স্যার। দেখতে পাচ্ছি। এই যে ইয়াহু, এটার মধ্যে কতগুলি নাম্বার লেখা ডট ডট দিয়ে, আর এখানে হলো নাম। এই নামটা হলো ডোমেন নেম। এইটার মাধ্যমে ব্রাউজার কি করে, ওয়েব সার্ভারের অবস্থান চিহ্নিত করে। কেন আমরা ডোমেন নেম ইউজ করি? কারণ এই যে এত বড় নাম্বার আমাদের মুখস্থ থাকবে না। আমরা ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কি বেশি মনে রাখতে পারি? পারি তো না, তাই না? সেই জন্য জি আমাদের স্যার। সার্চ করে বাইর করতে হয়। এখন এইগুলো তো আরো বেশি জটিল, 98 দশমিক এত দশমিক এইভাবে দেওয়া আছে অনেকগুলো। তাহলে এগুলো মনে রাখা কষ্টকর বিধায় আমরা কি করি, আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নেম ব্যবহার করি। এগুলো থেকে আবার কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে আর কি। সেই জন্য এগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তাহলে এই ডোমেইন নেমের মধ্যে আবার বিভিন্ন অংশ আছে, দেখো টপ লেভেল ডোমেইন, ডোমেইন, সাবডোমেইন, এরকম এগুলো। এই ডোমেইন নেমের সিনট্যাক্স হচ্ছে 127টা বর্ণ, ASCII বর্ণ আর কি, 126টা ডট দ্বারা পৃথক করে লেখা যায়। এখানে যেমন www ডট এভাবে লেখা আছে না, তুমি এরকম a ডট b ডট c ডট d ডট এরকম করে 127টা বর্ণ ইউজ করতে পারবা। 127টা বর্ণ ইউজ করলে মাঝখানে এরপরে 126টা ডট ইউজ করতে পারবা। টোটাল হলো 253টা বর্ণের মধ্যে থাকতে হবে। হুম, এখন আমরা এখানে তো আমরা অ্যাকচুয়ালি একটা লেটার ব্যবহার করি না, ব্যবহার করি মোটামুটি 3-4টা করে। এইভাবে যদি তুমি ইউজ করো সেই ক্ষেত্রে 127টা বর্ণ এইভাবে 126টা ডট দিয়ে পৃথক করে করতে পারবা। যদি একটা একটা করে করো এভাবে এ ডট বি ডট সি ডট ই ডট এভাবে, তাইলে পরে তুমি 126টা ডট ইউজ করতে পারবা। যদি একসাথে অনেকগুলো বর্ণ ইউজ করো তাহলে সেই ক্ষেত্রে ওই এরকম 2-3টা করে দিতে দিতে পারবা আর কি। যাই হোক, এত বড় নাম আমরা ইউজ করি না, তাই না? আমরা এরকম এরকম কিছু ডোমেইন নেম ব্যবহার করতে পারবো, কিন্তু এটা আমরা নিজেরা তৈরি করতে পারবো না। এর জন্য আলাদা সংস্থা আছে, তারা এই ডোমেইন নেম প্রোভাইড করে, এবং এই ডোমেইন নেম আমাদেরকে কিনতে হয় ওই সংস্থার কাছ থেকে, কিনে তারপর এটা দিয়ে কাজ করতে হয়। বুঝা গেল? তাহলে ডোমেইন নেম আমরা স্যার 253টা বর্ণ দিয়ে কি হচ্ছে ডোমেইন নেম আছে পৃথিবীতে? নাই তো, সেটি বলা হয়েছে যে সাধারণত এত বড় ডোমেইন নেম ব্যবহার করা হয় না, স্যার কিন্তু কেউ এটা হলো যদি করতে চায়? rules। এই যে বললাম যে আমরা এটা ইচ্ছা করলে ইউজ করতে পারবো না, বিভিন্ন সংস্থা আছে, সংস্থা এটা তৈরি করে আমাদের কাছে বিক্রি করবে। তবে রুলস অনুযায়ী আমরা এটা তৈরি করতে পারবো এইভাবে 127টা বর্ণ, 126টা ডট। এটা হলো রুলস। রুলস আর বাস্তবতা তো এক না, তাই না? এটা আর কি। তো আমরা বললাম যে একটা সংস্থা আছে যারা এই ডোমেইন নেম গুলো সেল করে, এবং এই ডোমেইন নেম গুলো যে করতেছে, এই যে ডট দিয়ে পৃথক করতেছে, এটার জন্য এগুলোর বিভিন্ন ভাগ আছে। যেমন ধরো কান্ট্রি ডোমেইন, জেনেরিক ডোমেইন,
নিচি স্পেসিফিক ডোমেইন, এইগুলো। এই যে কান্ট্রি ডোমেইন মানে কি, যেমন বাংলাদেশের জন্য .bd লিখি না আমরা, এগুলো হলো কান্ট্রি ডোমেইন। এই .bd দিয়ে বোঝা যায় এটা বাংলাদেশের ওয়েবসাইট। .in দেখলে বুঝবা যে এটা ভারতের ওয়েবসাইট, পিকে দেখলে বুঝবা পাকিস্তানের। এইভাবে প্রত্যেক দেশের জন্য এই কান্ট্রি ডোমেইন তৈরি করছে। কারা তৈরি করছে? ওই যে বললাম যে সংস্থা এগুলো বিক্রি করে, মানে তারা তৈরি করে, এটা কন্ট্রোলার আছে আর কি, তারা এগুলো আমাদেরকে দিবে। আমরা নিজেরা এটা ইচ্ছা মতো ইউজ করতে পারবো না। ঠিক আছে, এরা তৈরি করছে, কান্ট্রি ডোমেইন তৈরি করছে, জেনেরিক ডোমেইন তৈরি করছে। তো জেনেরিক ডোমেইন আর কান্ট্রি ডোমেইনে আমরা মোটামুটি বেশি ইউজ করি। আর নিচে স্পেসিফিক ডোমেইন আছে যেমন .বাইক। আর রুট ডোমেইনটা হলো আমাদের নাম, এইটা আমরা চুজ করতে পারবো। আমরা যাদের কাছ থেকে ডোমেইন কিনবো তাদেরকে প্রপোজ করতে পারি এই নামে ডোমেইন দেওয়া যাবে কিনা, তখন তারা হিসাব নিকাশ করে দেখবে যে এরকম নামে অন্য কোথাও ডোমেইন আছে কিনা, না থাকলে বলবে যে নিতে পারেন। তখন আমরা এটা চুজ করতে পারি। আর www টা হলো সাবডোমেইন, NCBI এটাও সাবডোমেইন। তো সাবডোমেইন গুলা নিজের ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবো আমরা। এই জেনেরিক ডোমেইন .com, এখানে মোট 13টা আছে, এখানে অল্প কয়েকটা দেওয়া হয়েছে। মোট 13টা তোমার জেনেরিক ডোমেইন আছে, .com, .org, .edu। তাহলে কোনটা কোন পারপাস ইউজ হয় সেটার এগুলো হলো এরকম। .com কমার্শিয়াল, org অর্গানাইজেশন নেট, আমাদের যেমন ssg.edu.bd edu এডুকেশনাল। ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য এগুলো। গভর্নমেন্টের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর মধ্যে .gov লেখা আছে, তাই না? এরকম এই জেনেরিক ডোমেইন গুলো ওই সব পারপাসে মানে অর্গানাইজেশনের টাইপ অনুযায়ী ইউজ করা হয়। ঠিক আছে, বুঝা গেল? আবার এই যে Yes, sir. ডোমেইন গুলাকে আমরা লেভেল অনুযায়ী ভাগ করতে পারি, যে ফার্স্ট লেভেল ডোমেইন, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, এরকম। মোটামুটি ফিফথ লেভেলের মানে পরে সিক্স লেভেল পর্যন্ত কোনো ইয়া দেখা যায়নি এখনো, ফিফথ লেভেল পর্যন্ত আছে বর্তমানে। তো এইগুলোর মধ্যে এই যে ফার্স্ট লেভেলে সাধারণত কি থাকে, কান্ট্রি ডোমেইনটা। আর সেকেন্ড লেভেলে থাকে তোমার জেনেরিক ডোমেইনটা। আর থার্ড লেভেলে সাধারণত তোমার এই কি বলে মেইন ডোমেইন নেমটা থাকে। আর তারপরে এগুলো থাকে হলো সাবডোমেইন গুলো। ঠিক আছে, সাবডোমেইন এগুলো তুমি ফোল্ডারের মতো কল্পনা করতে পারো। যেমন ধরো আমরা হার্ড ডিস্কে একটা ফোল্ডার তৈরি করলাম, পিকচার ফোল্ডার, পিকচারের ভিতরে আমি হয়তো আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি, এইরকম। তো www গুলো ফোল্ডারের মতো চিন্তা করতে পারো। এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, তার ভিতরে আমাদের ডোমেইন নেম, এই যে nlm.gov.cn, এটা হলো ডোমেইন নেমটা, অ্যাকচুয়াল ডোমেইন নেম। আর এগুলো সাবডোমেইন মানে একটি ফোল্ডারের মতো। ওটার ভিতরে এগুলো থাকবে, এগুলো আমাদের নিজেদের ক্রিয়েশন, এই কটা। আর মেইন ইয়েটা হলো, ডোমেইনটা হলো এইটুকু, এর আগে দেখালাম না, এই যে এইটা। ঠিক আছে, এই যে অ্যারো দিয়ে ডোমেইন আর টপ লেভেল ডোমেইন একসাথে করা হয়েছে, এইটা হলো অ্যাকচুয়াল ডোমেইন নেম, আর এটা হলো সাবডোমেইন। তো এখান থেকে কি রকম প্রশ্ন আসতে পারে? এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে। এরকম একটা প্রশ্ন আসছিল, কত সালে খেয়াল নাই, www.mangoinfo.com ব্যাখ্যা করো। তাহলে এটা কি মনে করো, এইটাই দেওয়া হয়েছে আমাদের, এই যে এখানে যেটা আছে এটা দেওয়া হলো www.ncbi.nlm.gov.cn ব্যাখ্যা করো। তাহলে কি দিব আমাদের? আইডেন্টিফিকেশন কি, তারপরে হলো ব্যাখ্যা। হ্যালো, স্যার এটা কি বলবো? হ্যাঁ, আমি তো এটাই চাচ্ছি যে যে এরকম আসলে তোমরা কি, এই যে এতক্ষণ বকবক করলাম, এটার কারণ হলো এইটা। আইডেন্টিফিকেশন কি, যে মনে করো এরকম আছে, এটা এখানে কোন দিকে চলে গেল আবার, ফার্স্টে হচ্ছে লিখবো ডোমেইন কাকে বলে, তারপর এখানে যে হচ্ছে ডোমেইন গুলো আছে, ফার্স্ট লেভেল ডোমেইনটার নাম স্যার হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি ভাগ ডোমেইন, হচ্ছে আলাদা আলাদা এটা চিহ্নিত সম্পর্কে করে দিব। লিখবো, মানে প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে চিহ্নিত করে ওইটা হচ্ছে চিহ্নিত লিখবো। করা লাগবে না, তোমার ব্যাখ্যা করা লাগবে শুধু। এই যে জি ব্যাখ্যা করে স্যার। এরকম আসবে এর খ নাম্বারে, এইটা মানে কি, যে কোনো অ্যাড্রেস তুলে দিয়ে বলবে ব্যাখ্যা করো। আইডেন্টিফিকেশন কিন্তু তুমি সংজ্ঞা দিবা না, আইডেন্টিফিকেশন বলবা এই যে www.ncbi এটি একটি ডোমেইন নেম, এইটা তোমার আইডেন্টিফিকেশন। এই যে ডোমেইন নেম চিনতে পারছো, এতে এক চলে আসবে, এরপর হলো ব্যাখ্যা। ঠিক আছে, ব্যাখ্যায় বলবা এটা এটা একটা এই যে এটা কি কি বললাম, সরকারি এটা হচ্ছে সাইট। সরকারি। সরকারি এটা একটা সরকারি তারপর সাইট, হচ্ছে এটার মধ্যে এই যে
বলবা এটার মধ্যে এই অংশ আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা গভর্নমেন্ট সরকারি সাইট, এটা কোন দেশে অবস্থিত সেটা এইগুলি বলে দিবা। ঠিক আছে, আর কিছু না। এখানে 3 থেকে 4টা বাক্য লিখলেই হয় না। ঠিক আছে, তারপর বলবা এটার মাধ্যমে তোমার কি করে ওয়েব ব্রাউজার এই ওয়েবসাইট থেকে খুঁজে বের করে। চিহ্নিত করে, হ্যাঁ খুঁজে বের করে চিহ্নিত করে। ব্যবহারকারীর নিকট উপস্থাপন করতে পারে। বাস শেষ। এই তো মোটমাট 5টা বাক্য ম্যাক্সিমাম এটুক দিয়ে দিবা। ঠিক আছে, বুঝা গেল তো? স্যার, বোঝা গেছে। তাহলে এখন এইরকম যে কোনো দিলেই, যে কোনো এরকম দিলেই, যেমন ধরো এটা আরেকটা বললাম না কি যেন, www.mangoinfo.com, এটা একবার বোর্ডে আসছিল, ব্যাখ্যা করো এরকম ছিল। তখন আমাদের কি লিখতে হবে, এটা একটি ওয়েবসাইট, তারপরে এটার ওই অংশগুলো বর্ণনা করে দিবা। ঠিক আছে, ওখানে ছিল মানে ম্যাঙ্গো এরকম আলাদা আলাদা করে। হ্যাঁ আলাদা করে বলবা। এটার মধ্যে 3টা অংশ দেখা যাচ্ছে, এটা প্রথমটা হলো ওই যে ওখানে ছিল কম জেনেরিক ডোমেন, তারপর একটা ডোমেনের নাম, তারপর একটা সাবডোমেন। সাধারণত 3টা পার্টি থাকে, এখানে তো সবগুলো পার্ট আমি দেখাইছি, এত বড় মানে না। এই যে এরকম ছিল www.mangoinfo.com, এই ছিল 3 মার্কের জন্য। তো কাজেই হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, স্যার আপনি কি Yes, হচ্ছে sir. ওইটা না আমার এখানে লিখতেছেন সিগন্যাল দিচ্ছিল www লো। ডট। তাহলে এখানে দেখো 3টা অংশ মাত্র। এটা কি? জেনেরিক ডোমেইন। এটা হলো ডোমেইনের নাম। এটা কি? সাবডোমেইন। এইটার কথাই বলবা। এটা বলবো যে এটা একটা ডোমেইন নেম, এই ডোমেইনের মধ্যে 3টা অংশ দেখা যাচ্ছে, এই যে জেনেরিক ডোমেইন, ডোমেইন নেম আর সাবডোমেইন। তারপরে বলবো যে এই যে .com জেনেরিক ডোমেইন দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, কমার্শিয়াল। এটা ইনস্টিটিউশনের নাম, এই আর এটা সাবডোমেইন। তারপর বলে এর মাধ্যমে ব্রাউজার এই ওয়েবসাইটটাকে চিহ্নিত করে ব্যবহারকারীর নিকট উপস্থাপন করে। শেষ। এই তো 3টা বা 4টা বাক্য লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে হবে, কোনটা কি, এই যে জেনেরিক ডোমেন, এই ডোমেন, সেই ডোমেন, এগুলো আর কি। এগুলো একটু খেয়াল রাখলে এই যে এই ধরনের যেগুলো আসবে সেগুলো তুমি লিখতে পারবা। তাহলে ওই টেবিলগুলো দেখো, এগুলো সব ওই যে 200, দেখি আমাদের বইয়ে কোন জায়গায় আছে। 260 পেজ। হ্যাঁ 260 পেজ। হ্যাঁ 260 থেকে ওখানে, হ্যাঁ এগুলোতে আছে, এগুলো একটু দেখবা। স্যার কিসের টেবিল? এই যে জেনেরিক ডোমেনের টেবিল, স্যারের বই হচ্ছে এগুলো অনেক সুন্দর আরে বই বই হচ্ছে। আমার কাছে নাই। অন্য বইয়ের মধ্যে থাকার কথা, তুমি দেখো কোন কোন স্যার পৃষ্ঠায় কোন আছে। টপিকে সেটা বলেন, আমি দেখি আছে নাকি। এই যে এগুলো আইপি অ্যাড্রেস, তারপরে ডোমেইন নেম। ডোমেন নেম, এগুলো আর কি, ডোমেন নেম, আইপি অ্যাড্রেস, এগুলো সম্পর্কে থাকবে। তারপর বলছিলাম যে ডোমেন নেমটা হলো হচ্ছে আইপি জেনারিক অ্যাড্রেসের, ডোমেইন, তারপরে মেইন রুট। আমি বলছিলাম যে ডোমেন নেমটা আইপি অ্যাড্রেসের মানে বদলে আমরা ইউজ করি। আইপি অ্যাড্রেসটা কি? ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে, এটা ইন্টারনেট আইপি, সংক্ষেপে আইপি অ্যাড্রেস বলে। এটা কি? এটা হলো 32 বা 128টি বিট নিয়ে গঠিত একটা ইউনিক অ্যাড্রেস, যেটা ইন্টারনেটে সংযুক্ত কম্পিউটারের অবস্থান চিহ্নিত করে কম্পিউটারে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটাও অ্যাকচুয়ালি যারা ওই যে ইন্টারনেট সার্ভার স্থাপন করে তারা এই আইপি অ্যাড্রেস কিনে নিয়ে আসে, তো এইটা ইউজ করে। এইটা এটা তো তোমার বললাম অনেকগুলো, যে 8টা বিট অথবা না 32টা বিট অথবা 128টা বিট, এগুলো ডট দিয়ে সেপারেট করে এভাবে লিখে। এগুলো মানুষের জন্য মনে রাখা কষ্টকর। ঠিক আছে, যদি এটা 128 বিটের হয় এটা আরো বেশি, অনেক বড়, এই যে নিচেরটা। এগুলো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। সেই জন্য আমরা কি করি, এগুলোর বদলে আমরা ওই যে ওরকম ডোমেন নেম ডোমেইন ব্যবহার নেম করি। ইউজ করি। ডোমেইন নেম ডোমেন ইউজ নেম করি। ঠিক আছে, এখন আইপি অ্যাড্রেস কি এই সংজ্ঞা আসে, তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখে দিব, ওই যে এখানকার এইটুক সংজ্ঞাটা লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, আর যদি বলা হয় যে আইপি অ্যাড্রেসের বদলে ডোমেন নেম ব্যবহার করা হয় কেন, তখন তুমি এটা এই যে বলবা এখানে যদি 32টি বিট বা 128টি বিট দিয়ে তৈরি হয় এবং এগুলো ডট দ্বারা সেপারেট এই যে করা মনে থাকে, রাখা কষ্টসাধ্য। এগুলো মনে সাথে রাখা কষ্টসাধ্য, এই জন্য আমরা ওই ডোমেন নেম ব্যবহার করি। স্যার আইপি হ্যাঁ অ্যাড্রেসের এরকম নাম্বার করেন হ্যাঁ স্যার বলো। স্যার আইপি অ্যাড্রেসের এরকম নাম্বার দেখে কিভাবে বুঝবো এটার লোকেশন কোথায়?
এইটার জন্য তো বোঝা যায় না, এইটার জন্য বললাম, এই জন্য তো আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি না। এই দেখো আমরা একটু আগে টেবিল দেখালাম না, কোথায় গেল, এই যে, এই দেখো ইয়াহু, এইটা এন্ড ইয়াহু.com, এটা হলো ডোমেইন নেম। তাহলে ইয়াহু.com সুদা নাকি এই যে 98.137.1 নাম্বার তো কারো মনেই থাকবে না, খালি মনে থাকবে না। কম্পিউটারের ছাড়া। হ্যাঁ এই যে স্যার গুগলেরটা দেখো। কিন্তু হুম, কিন্তু কোনো কম্পিউটার কোথা থেকে অ্যাক্সেস করতেছে ওটা তো তার আইপি অ্যাড্রেস দিয়ে মানে বের করা যাবে তার লোকেশনটা। হ্যাঁ তা তো করা যাবে। ওই যে আমাদের এই যে গোয়েন্দা সংস্থারা কি করে, তো তো তারা তো এটা ইউজ করে, কোন আইপি থেকে কে কে এই ফেসবুকে কোন পোস্ট দিছে, তারপরে ওই আইপি অ্যাড্রেস কোন অবস্থানে আছে, কারণ এগুলো তো একদম স্পেসিফিক লোকেশন, ওইখান থেকে ওই যে ধরে নিয়ে আসে পরে। তো এগুলো তো ইউজ করে অন্যরা। আইপি অ্যাড্রেস এখনো ইউজ করে। হ্যাঁ এটা তো ইউজ হবেই। আমরা যখন ডোমেন নেমটা ইউজ করি তখন কি হয়, আমরা যখন ডোমেন নেম দিয়ে সার্চ দিই, ব্রাউজার কি করে, সার্ভার ডোমেন নেম সার্ভারে পাঠায় এই ডোমেন নেমটা। ডোমেন নেম সার্ভার চেক করে দেখে এইটার এগেনস্টে কোন আইপি অ্যাড্রেসটা বসানো আছে, তারপর সেই আইপি অ্যাড্রেসটা ব্রাউজারকে দেয়, ব্রাউজার এইটা নিয়ে তখন কাজ করে। তো ঘুরাই ফিরাই কিন্তু এটা দিয়েই কাজ করে, শুধু এটাকে রিপ্লেস করা হয়েছে আমাদের সুবিধার জন্য। এই ডোমেন নেম সার্ভার আছে, ডোমেন নেম সিস্টেম আছে, দুইটা জিনিস, ডিএনএস। এই ডিএনএস সার্ভারের মাধ্যমে এগুলো সব আবার তোমার এটা কি বলে, এই ডোমেন নেমের এগেনস্টে কোন আইপিটা বরাদ্দ আছে সেটা ওখান থেকে আবার আমাদের এই ব্রাউজারকে দেয়। আমাদের সুবিধার জন্য আমরা এই ব্যবস্থাটা করে নিছি, নাহলে তো তুমি যদি এটা বসাও না ডাইরেক্ট তোমার ব্রাউজারের অ্যাড্রেসের জায়গায়, তাহলে সরাসরি ইয়াহু চলে আসবে, বা সরাসরি যেখানে ফেসবুকের জন্য এটা দিলে সরাসরি ফেসবুক চলে আসবে, এরকম আর কি। তো গুগলের অনেকগুলো সার্ভার আছে, এটা একটা সার্ভারের ঠিকানা। গুগলের প্রায় 9 লক্ষ সার্ভার আছে, তো সে সবগুলো এক জায়গায় নাই, তো এটা একটা ইয়ে আছে আর কি। যাই হোক, এটা দিয়ে তো সার্চ দিলে উইকিপিডিয়ার যে আইপি অ্যাড্রেস আছে এটা দিয়ে যদি হচ্ছে, আমি একটু আগে গুগলে সার্চ দিয়েছি, ওখানে কিছু আসে না, শুধু হচ্ছে এরর লেখা আসে। এরও লেখা আছে। আমাদের তো আমরা যেই ইয়েতে আছি, আমাদের গুগলটা হলো এই যে বাংলাদেশের ইন্ডিয়ার যে সার্ভার, সেই সার্ভারের সাথে আমরা যুক্ত। গুগলে বললাম না 9 লক্ষ সার্ভার আছে, এগুলো মানে এক একটা এক এক রকম আর কি। এটা অনেক, বললাম না ডোমেন নেম সিস্টেম আছে, এগুলো বিশাল ব্যাপার। মোটামুটি আর কি আইডিয়া যে এইরকম আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসকে রিপ্লেস করার জন্য আমরা একটা এরকম ডোমেইন কিনি, ডোমেইন নেম। এই নেমটা তখন এগেইনস্টে এই আইপি অ্যাড্রেস তোমার কি বলা হয়, এই এই আইপি অ্যাড্রেসটা রিপ্লেস করে দেওয়া হয়, ব্রাউজারই করে অটোমেটিক, আমাদের কিছু করতে হয় না। তা আমরা যেই লোকেশনে থাকি, হুম, যেমন ধরো আমাদের আইপি অ্যাড্রেস গুলো, এই অ্যাড্রেস গুলো কিন্তু নির্ধারণ, এগুলো কিন্তু কিনতে হয়েছে, এই অ্যাড্রেস গুলো নির্ধারণ করা বাংলাদেশের জন্য কি হবে। যেমন ধরো আমাদের গ্রামীণ, তারপরে এটা কি বলে, বাংলা লিঙ্ক, ওদেরকে নাম্বার দিয়েছে না, মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার গুলো একটা কি দিয়ে 017 দিয়ে তৈরি, আর একটা 019 দিয়ে তৈরি। তো 019 কে নির্ধারণ করে দিল এগুলো? আইপি অ্যাড্রেস থেকে। হ্যাঁ আইপি অ্যাড্রেস না, ওটা তো মোবাইল, ওটার একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে এই যে এগুলো আবার দেখবো যে আমেরিকা যাও, ওখানে তো 01979 নাই, ওটা অন্য জিনিস। তাহলে এই যে কান্ট্রি ওয়াইজ আবার এগুলো ভাগ করা আছে, আবার দেশের মধ্যে আবার ওই যে অপারেটর ওয়াইজ ভাগ করা আছে, এরকম ভাবে পুরো সারা বিশ্বে এগুলো ছড়াই আছে। তো মোবাইলের ব্যাপারটা বললাম, তাহলে কম্পিউটারের ক্ষেত্রে তো একই। তো বাংলাদেশের জন্য এই আইপি অ্যাড্রেস গুলো একরকম, আমেরিকার জন্য আরেক রকম, এইভাবে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। যাই হোক, ওটা একটা সিস্টেম দিয়ে ওটা নিয়ন্ত্রিত হয়। ওটার জন্য ওই যে ডিএনএস সার্ভার আছে, ডোমেন নেম সিস্টেম আছে, এগুলোর মাধ্যমে এই ডোমেন নেমটা এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, সংস্থা আছে এগুলোর জন্য। তা আমাদের অত চিন্তা করতে হবে না, আমরা জাস্ট জেনে রাখি যে ডোমেন নেম আছে, এই ডোমেন নেম আইপি অ্যাড্রেস ব্যবহার করা কঠিন বিধায় আমরা কি করি, ডোমেন নেম ইউজ করি, ঠিক আছে। এই তারপর আসলে ওয়েবসাইট বা ওয়েব সার্ভার, আমরা ইঞ্জিনিয়াররা প্রায় এগুলো ইউজ করে এই কথাটা, আমরা এই সাইটে অমুক সাইটে কাজ করতেছি। সাইট মানে হলো অ্যাকচুয়ালি জায়গা, ঠিক আছে।
আমি অমুক সাইটে কাজ করি, শুনছো না এরকম সাইটে, ওই সাইটে কাজ করতেছে। জি স্যার। সাইট মানে হলো অ্যাকচুয়ালি জায়গা। এখন ওয়েবসাইট মানে কি? ওয়েব পেজ রাখার জায়গা। এটা অ্যাকচুয়ালি একটা সার্ভার। এই সার্ভারের মধ্যে আমরা কি করি, ওয়েব পেজটাকে আপলোড করে সংরক্ষণ করে রাখি। কি জন্য? কারণ এই ওয়েব সার্ভারগুলো 24 ঘন্টা তোমার অন থাকে, ঠিক আছে, কখনোই বন্ধ হয় না। এই যেমন ধরো ফেসবুকের এটা সামহাও বন্ধ হয়েছিল, তখন আমাদের সমস্যা হয়েছে। তাহলে এটা 24 ঘন্টা এরকম চলতে থাকে। এইটার ভিতরে যদি আমরা ডোমেইন কিনে, ডোমেইন নেম কিনে ওই ডোমেইন নেমের আন্ডারে এগুলো আপলোড করে রাখি, তখন ওই ডোমেইন নেম দিয়ে কি হবে, ওই ওয়েবসাইটটা পরিচিত হয়ে যাবে সারা সারা বিশ্বে, এবং ওই ডোমেইন নেম দিয়েই এই সার্ভারে ওটা অ্যাক্সেস করতে পারবে ওই ওয়েব পেজে। কিভাবে এইগুলো অ্যাক্সেসটা হয় দেখো। প্রথমে কি করে, এই যে আমরা যখন মনে করো আমরা উইকিপিডিয়া সার্চ করব, ঠিক আছে, তাহলে আমরা এই ডোমেইন নেমটা কি করব, ব্রাউজার অ্যাড্রেস বারে লিখবো, তখন ব্রাউজার কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারে। সার্ভার তখন চেক করে দেখবে রিকোয়েস্ট কি কি চাইছে, উইকিপিডিয়া তার এখানে আছে কিনা। যদি থাকে তখন সে কি করবে, সে একটা কপি পাঠিয়ে দিবে এখানে। ওই যে আমরা HTML করতেছি না, কোডিং, এই কোডিং এর ওই পেজগুলো এখানে রাখা থাকবে। এই পেজ একটা পাঠিয়ে দিবে, HTML ফাইল পাঠিয়ে দিল। দেওয়ার পরে আমাদের কম্পিউটার ব্রাউজার সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এই HTML ফাইলটা অনুবাদ করবে। অনুবাদ করে তখন আমরা এখানে যেভাবে বলছি ঠিক সেভাবে অনুবাদ করে এটাকে, পেজটাকে ওইভাবে তৈরি করে আমার সামনে দেখাবে, ঠিক আছে। এখান থেকে একটা কপি পাঠাচ্ছে। আমরা সরাসরি এই কি বলে ওয়েব পেজে ঢুকতে পারি না। এখন তুমি যদি এই কপির উপরে কাট কপি পেজ বা অনেক কিছু এটা ডিস্ট্রয় করে ফেলো, কিচ্ছু হবে না, কারণ মেইন কপি এখানে সংরক্ষিত আছে, সার্ভারে অক্ষত অবস্থায় আছে। হ্যাকাররা যেটা করে, হ্যাকাররা করে কি, এই সার্ভারে ঢুকে এই HTML ফাইলটা মুছে ফেলে, যে কারণে আমরা ওয়েব পেজ দেখতে পাই না। আর আমরা যেটা পাই, দেখবা যে তুমি ব্রাউজ করলে কিছুক্ষণ ওয়েব পেজটা আসতে একটু দেরি করতেছে, আর নিচ দিয়ে দেখবা এই সাইড দিয়ে নিচ দিয়ে লেখা আছে লোডিং অমুক তমুক, এগুলো লেখা আসতে থাকে। দেখছো কিনা? জি স্যার। জি স্যার, ওই দেখেছি। হ্যাঁ, ওই যে লোডিংটা কেন হয়, এই যে তুমি HTML কপি যেটা পাঠায় সেটা ডাউনলোড করার পর অনুবাদ করার জন্য যে টাইম দরকার, ওই তো অনুবাদ করে তারপরে এখানে HTML কপিতে এখানে যেভাবে আমরা উপস্থাপন করতে বলি ঠিক সেইভাবে সে তৈরি করে দেখায় সবকিছু জিনিস। তোমরা যদি কোনো কি বলে ওয়েবসাইট বা ওয়েব পেজ এই তোমার ডেস্কটপে সেভ করো, দেখবা সাথে একটা ফোল্ডার আসছে, সেই ফোল্ডারের ভিতরে সমস্ত ইমেজ টিমেজ সবকিছু চলে আসছে, ঠিক আছে। ওই 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 জিনিসগুলো ডাউনলোড হয়। তাহলে এই হলো মোটামুটি ওয়েবসাইট, বা ওয়েবসাইট আর কিছুই না, ওটা একটা ওয়েব সার্ভার যেটা 24 আওয়ার এটা চালু থাকে, এবং এটার মধ্যে কি হয়, ওয়েব পেজ বা ওয়েবসাইটটা আপলোড করে সংরক্ষণ করে রাখতে হয়। এই হলো ওয়েব পেজ বা না ওয়েবসাইট বা ওয়েব সার্ভার। তাহলে এখান থেকে সংজ্ঞা আসে, ওয়েবসাইট কি, ওয়েব সার্ভার কি, ঠিক আছে, তখন আমরা ওগুলি বলবো আর কি। অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা আমরা এই সার্ভার সহ, মানে এই যে সার্ভারটা সহ সম্পূর্ণ ওয়েব পেজগুলোকেই বুঝি। শুধুমাত্র ওয়েব পেজ দিয়ে ওয়েবসাইট বুঝায় না, আবার শুধুমাত্র ওয়েব সার্ভার দিয়ে ওয়েবসাইট বুঝায় না। দুইটার কম্বিনেশনই হলো ওয়েবসাইট, ঠিক আছে। কারণ ডোমেইনটা ডোমেইনের অধীনে থাকে। আমরা বলছি কি, ওয়েবসাইট হলো কতগুলো ওয়েব পেজের সমষ্টি যা হাইপারলিংকের মধ্যে যুক্ত থাকে এবং একটা ডোমেইনের অধীনে থাকে। ডোমেইনের অধীন মানে কি, এই যে এই ওয়েব সার্ভারের মধ্যে ডোমেইন নেম থাকে, এই ডোমেইনের অধীনে এটা থাকে। এখন তুমি তো ডোমেইন নেমটা এই সার্ভার থেকে সেপারেট করতে পারবে না। তার মানে এই ওয়েব সার্ভার মানে ওয়েব, এটা কি বলে, ওয়েব সার্ভার ওয়েব পেজগুলো সব সহ হলো ওয়েবসাইট। বুঝা গেল? জি স্যার। আমরা যদিও সংজ্ঞায় বলি ওইভাবে, কিন্তু আসলে সম্পূর্ণ পিকচারটা ডেফিনেশনের মধ্যে আসে না, কারণ ওইভাবে লেখা সম্ভব হয় না। আজকের ক্লাস এখানে সমাপ্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।